আজ আমরা কথা বলবো অ্যারাইভাল নামের একটি মুভির ব্যাপারে। মুভিটি একটি সাইকো সিরিয়াল কিলারের কাহিনী নিয়ে। চলুন শুরু করা যাক। মুভি শুরুতে আমরা দেখি এসিপি অর্জুনকে, যে হাসপাতালে একটি বন্দুক হাতে নিয়ে হাঁটছে। ব্যাকগ্রাউন্ডে একটি কথা শোনা যায়, মানুষ দরকার পড়লে জানোয়ারও হয়ে যেতে পারে। এরপর থেকে অর্জুনের ব্যাক স্টোরি শুরু হয়। দেখানো হয় সে কোনো ক্রিমিনালকে ইনকাউন্টার করতে 1 মিনিটও ভাবে না। ক্রিমিনাল যদি কোর্ট থেকে ছাড়া পেয়েও যায়, অর্জুনের আদালতে তার ফয়সালা হয়ে যায়। সে কখনো ল অ্যান্ড অর্ডার মানে না। যেখানেই ক্রিমিনাল বা ক্রাইম দেখে সেখানেই গান দিয়ে শ্যুট করে দেয়। তার বন্ধু অ্যান্ড্রু তাকে এসব করতে বারণ করে। তার বন্ধু অ্যান্ড্রু তাকে বোঝায়, তুই আইন না এবং ঈশ্বরও না যে নিজের মর্জি মতো সিদ্ধান্ত নিয়ে চলবি। এভাবে চলতে থাকলে ডিপার্টমেন্ট থেকে তোকে বের করে দেবে। এক রাতে এইসব বন্ধুরা একসঙ্গে বসে চিল করছিল। তখন সিনিয়র অফিসাররা বলে, অর্জুনের বিয়ে হয়ে গেলে ভালো হতো। কিছুদিন পর অ্যান্ড্রুর বউ একটা মেয়ের জন্ম দেয়। এর সঙ্গে আমরা অ্যান্ড্রুর বোন প্রিয়াকেও দেখি। প্রথমবার যখন অর্জুন আর প্রিয়া একে অপরকে দেখে, তখনই কোথাও একটা প্রেমের ফিলিংস তৈরি হয়। ওরা দুজন অনেক সময় একসঙ্গে কাটায়, কিন্তু অর্জুন বিয়ের জন্য রাজি হয় না। প্রিয়া বারবার বোঝায়, আমাদের রিলেশনশিপ এখন অনেক স্ট্রং, আমি তোমার লাইফে আসতে চাই। কিন্তু অর্জুন বলে, আমার নিজের জীবনই সবসময় ঝুঁকিতে থাকে, আমি তোমার দায়িত্ব কিভাবে নেব। অন্যদিকে অ্যান্ড্রুর ওয়াইফ আর অ্যান্ড্রুও চায় যে অর্জুন আর প্রিয়া যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এরই মাঝে শহরে একটা সাইকোটিক কিলার ঢুকে পড়েছে, যে নৃশংসভাবে তরুণী মেয়েদের খুন করছিল। শুধু তাই না, মেয়েদের চোখ তুলে নিত, হাত পা কেটে দিত, পুরো শরীর উলঙ্গ করে এমন জায়গায় ফেলে রাখত যেখানে পুলিশ সহজেই লাশটা খুঁজে পায়। দিন দিন এভাবে খুনের সংখ্যা বাড়তে থাকে। প্রথমে 2, তারপর 4, তারপর 7, এভাবে করে 12টা খুন হয়ে যায়। কিন্তু এই খুনির কোনো ক্লু না পাওয়ায় পুলিশ ডিপার্টমেন্ট খুব চিন্তায় পড়ে যাচ্ছিল। শহরে তখন বিচারের জন্য স্লোগান শুরু হয়ে যায়। এই সাইকোপ্যাথ কিলারের নাম ব্রহ্মা। সে এমন ভয়ঙ্কর আর নৃশংস খুন করেছে যে পুলিশেরও লাশ দেখলে গা গুলি ওঠে। একদিন অর্জুন একটি প্ল্যান করে। সে একটা মেয়েকে ইচ্ছাকৃতভাবে রাতে একা বের হতে দেয়। ব্রহ্মা তো এমন রাতে একা ঘুরে বেড়ানো মেয়েদের খোঁজেই থাকে, তাই সেই মেয়েটা তার হাতে ধরা পড়ে। কিন্তু ঠিক সময়ে অর্জুনের টিম সেখানে পৌঁছে যায়। এদিকে ব্রহ্মাও কম ছিল না, সে পুরো টিমকেই শেষ করে দিয়েছিল। অর্জুনের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড্রুকেও ছুরি মেরে দিয়েছিল। অর্জুন সেখানে পৌঁছে ব্রহ্মার সঙ্গে বদলা নিতে যায়। তখন ব্রহ্মা বলে, দেখ, হয় আমাকে ধর, না হয় তোর বন্ধুকে বাঁচা, কারণ তার তো প্রায় জান বেরিয়ে যাচ্ছে। যদিও ততক্ষণে বাকি পুলিশ ডিপার্টমেন্টও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু অ্যান্ড্রুর অবস্থা খুবই খারাপ ছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অনেক চেষ্টা করা হয়, কিন্তু কিছুই কাজ হয় না, কারণ তার অনেক রক্ত ঝরে গিয়েছিল। এর ফলে অ্যান্ড্রুর মৃত্যু হয়। এই ঘটনায় পুরো ফ্যামিলি, অর্জুন সহ সবাই গভীরভাবে আঘাত পায়। অর্জুন তার পুলিশের চাকরি ছেড়ে দেয় এবং নিজের বাড়ি ছেড়ে বন্ধু অ্যান্ড্রুর বাড়িতে এসে থাকতে শুরু করে। এরপর সে একটা ক্যাফে খোলে। তার জীবন অ্যান্ড্রুর ফ্যামিলির সঙ্গে, মানে প্রিয়া, তার মেয়ে আর জ্যাসমিনের সঙ্গে ভালোই কাটছিল। এর মাঝে সিন শিফট হয় একটা মেন্টাল অ্যাসাইলামে। সেখানে ব্রহ্মাকে বন্দি করে রাখা হয়েছে। তার এমআরআই স্ক্যান করা হয়, তার মাথার বিশ্লেষণ করার চেষ্টা চলে। সবাই জানতে চায় একটা মানুষ কিভাবে এতটা সাইকো হয়। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য একজন ডাক্তার ছিল, একজন পুলিশকেও ডাকা হয়। প্রশ্ন করলে ব্রহ্মা বলে, আমি তো পাগল, আমার কথা তোমরা বিশ্বাস করবে না, তোমরা যা খুশি লিখে নাও। এতে পরিষ্কার হয়ে যায় যে ব্রহ্মাই আসল সিরিয়াল কিলার। সে তার মাথার অবস্থা বা রাগের কারণে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এতগুলো নৃশংস খুন করেছে। সেই পুলিশ অফিসার টেবিলে একটা ফাইল ফেলে যায়। একজন মহিলা এসে সেই ফাইল তুলতে গেলে ব্রহ্মা বলে, আমি শুধু তরুণী মেয়েদের খুন করি, তোমার আমাকে ভয় পাওয়ার দরকার নেই। এর সঙ্গে সে আরও বলে, আমি শম্ভু, মানে সেই ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। মহিলাটি গিয়ে শম্ভুকে বলে, স্যার, ব্রহ্মা আপনার সঙ্গে কথা বলতে চায়। এরপর সিন শিফট হয় অর্জুন আর প্রিয়ার দিকে। তারা তখন অর্জুনের বোন জ্যোতির জন্মদিনে এসেছে। এখানে আমরা অর্জুনের মা বাবাকেও দেখি। তার বাবাও একজন ডাক্তার। পুরো ফ্যামিলি খুব খুশির মুডে ছিল, সবাই ডান্স করছে, মজা করছে, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ অর্জুনের কাছে একটা ফোন আসে যে ব্রহ্মা শম্ভুকে আহত করে মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে গিয়েছে। এদিকে পুরো শহরে সেই সিরিয়াল কিলারের নাম স্মাইলি কিলার হিসেবে ফেমাস হয়ে গিয়েছিল। এসব শুনে অর্জুনের আবার মনে ভয় জাগে। সে আশেপাশে দাঁড়ানো মেয়েদের মৃতদেহের মতো দেখতে শুরু করে। তার চোখের সামনে যেন লাশ ঘুরতে থাকে। সে ভাবে, ব্রহ্মা যদি বাইরে এসে গিয়ে থাকে, তাহলে যত মেয়ে রাতে বাইরে বেরোচ্ছে বা কোনো কারণে বাড়ি থেকে বাইরে যেতে হচ্ছে, তাদের তো আর রক্ষা নেই। তাকে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরের দিন আবার পুলিশ আরেকটা মেয়ের লাশ পায়। যথারীতি শরীরে কোনো কাপড় নেই, চোখ দুটো পুরো উপড়ে ফেলা, আর শরীরের প্রতিটা অংশ কাটা ছেঁড়া। তদন্তে জানা যায় এটা শম্ভুর মেয়ে, মানে ব্রহ্মা জেল থেকে পালানোর পর প্রথমে শম্ভুর মেয়েকেই খুন করেছে। পুলিশ ডিপার্টমেন্ট পুরো শক। শহরে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়। রাতে মেয়েদের বাইরে বেরোনো মানা করা হয়, কিন্তু তবুও কারো না কারো তো জরুরি কাজ থাকে, তাই বেরোতেই হয়। এর মাঝে একটা মেয়ে বাড়ি থেকে বের হয়। ব্রহ্মা তার গাড়ি দিয়ে তাকে ধাক্কা মারে। তারপর আবার জঙ্গলে সেই মেয়ের লাশ পাওয়া যায়। পুলিশ ডিপার্টমেন্ট পুরোপুরি নড়েচড়ে বসে। তারা তাদের অফিসারদের ধমকাচ্ছে, ভাই তোমরা কি করছো, ঘুমিয়ে আছো নাকি? দিন দিন খুন বাড়ছে আর খুনির কোনো নাম নিশানা নেই। 24 ঘন্টার মধ্যে যদি তাকে না ধরা হয়, তাহলে তোমাদের মধ্যে অনেক অফিসার সাসপেন্ড হয়ে যাবে। এই কথা শুনে একজন অফিসার
অফিসার তো সেখানেই ভেঙে পড়ে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় যখন ডিজিপি তার সঙ্গে দেখা করতে আসেন, তখন সেই অফিসার বলে এই সাইকোটিক কিলার এতটাই পাগল হয়ে গেছে যে তার খুনের স্ট্র্যাটেজিও বদলে গেছে। আগে সে শুধু চোখ তুলে হাত পা কেটে তো শরীরে কিছু কাটাছেঁড়া করে শান্ত হতো, কিন্তু এখন আরো খারাপ হয়ে গেছে। শরীরের অনেক অংশের চামড়া গায়েব, রক্তের দাগ আগের চেয়েও বেশি। আর তার চেয়েও খারাপ ব্যাপার, এখন সে একটা নতুন ট্রেন্ড শুরু করেছে। আগে সে শুধু ভিকটিম মানে মেয়েটিকে খুন করে চুপ হয়ে যেত, কিন্তু এখন সে পুরো খুনের ভিডিও বানায়, মেয়েটাকে টর্চার করার ক্লিপিং করে তার বাড়ির লোকজনের কাছে পার্সেল বানিয়ে পাঠায়। আর তার বাড়ির লোকজন এসব দেখে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এদিকে এই কথা চলছিল, ঠিক তখনই অর্জুনের কাছে তার বাবার ফোন আসে। সে বলে জ্যোতি বাড়ি থেকে উধাও, টিউশনের জন্য বেরিয়েছিল, 5টার মধ্যে ফিরে আসার কথা ছিল, কিন্তু এখন রাত 8টা বাজে, তার কোনো খোঁজ নেই। অর্জুন দৌড়ে বাড়ি যায়, দেখে জ্যোতি সত্যিই নেই। তার মনে ভয় ঢুকে যায় যে কোথাও ব্রহ্মা তার বোনকে কিডন্যাপ করেনি তো। জ্যোতিকে খুঁজে বের করার জন্য তার কাছে মাত্র 12 ঘন্টার সময় আছে, কারণ যদি সে সময় নষ্ট করে তাহলে ব্রহ্মা তার কাজ শেষ করে ফেলবে। অর্জুন, যিনি একসময় এসিপি ছিলেন, পুরো মহল্লাকে এক জায়গায় জড়ো করে, সবাইকে জিজ্ঞাসা করে কেউ কোনো সন্দেহজনক কিছু দেখেছে কিনা, কোনো অচেনা গাড়ি বা কাউকে তুলে নিয়ে যেতে দেখেছে কিনা। কিছু পুলিশ অফিসার তার সঙ্গে ঝামেলা করতে শুরু করে। তারা বলে, ভাই তুই তো পুলিশে নেই, চাকরি ছেড়ে দিয়েছিস, তোর এখন মহল্লায় কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই। এই কথায় অর্জুনের রাগ হয়, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা এখন তার বোন। পুলিশদের সঙ্গে ঝগড়া করার সময় নেই। তবে বাকি কিছু পুলিশ ওই পুলিশ অফিসারকে বলে, স্যার শান্ত হন, ইনি অর্জুন স্যার, রেগে গেলে তোমাকেও পিটবে, যতটা পারো এর থেকে দূরে থাকো। এরপর অর্জুন আবার মহল্লায় সবাইকে জিজ্ঞাসা করে, ভাই কেউ কিছু জানলে বলো। তখন একটা ছোট ছেলে বলে, দিনে যখন আমরা ক্রিকেট খেলছিলাম তখন আমাদের বল একটা গাড়িতে গিয়ে লাগে এবং কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। আমরা ভেবেছিলাম গাড়ির মালিক বেরিয়ে এসে আমাদের মারবে আর বলও দিবে না, কিন্তু কিছুই হয়নি। সে আমাদের বল ফেরত দিয়েছে আর চুপচাপ গাড়ির ভেতর বসেছিল। একটু আগেই সে গাড়ি নিয়ে বেরিয়েছে। এটা শুনে অর্জুনের মাথা ঘুরে যায়। সে তৎক্ষণাৎ ডিপার্টমেন্টে ফোন করে গাড়ির ফুটেজ বের করতে বলে। ডিপার্টমেন্ট বলে, স্যার এই ঘটনার 1 ঘন্টা আগে বা পরে এখান থেকে কোনো গাড়ি যায়নি। তখন অর্জুনের মাথায় আসে, এতক্ষণ ধরে যখন পুলিশ এসেছিল আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম, তখন সেই গাড়িটা ঠিক সেখানেই দাঁড়িয়েছিল আমার সামনেই, আর তার ভেতরেই তাহলে ব্রহ্মা আমার বোনকে নিয়ে বসেছিল। সে ইচ্ছাকৃতভাবে 3 ঘন্টা অপেক্ষা করেছে, কারণ সে জানতো পুলিশরা তাদের মাথা খাটিয়ে ঘটনার ঠিক 1 ঘন্টা আগে বা পরের ফুটেজ চেক করবে। এইদিকে ঘটনা তো ঘটেই গিয়েছে, ব্রহ্মা জ্যোতিকে নিয়ে পালিয়েছে আর এখন তাকে শেষ করার পালা। কিন্তু এসিপি অর্জুনও কম তুখোড় নয়। তার হাতে তার বোনের ফোন ছিল। হঠাৎ তার মনে পড়ে, আরে ফোন তো ওয়াচের সাথে কানেক্টেড আছে। তখন অর্জুন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। অর্জুন জ্যোতি জ্যোতি বলে চিৎকার করে। এদিকে ইতিমধ্যে ব্রহ্মা তার বোনের গলা কেটে দিয়েছে। ভয় পেয়ে অর্জুন তার বোনকে গাড়িতে উঠিয়ে হসপিটালের দিকে যেতে থাকে, কিন্তু রক্ত অনেক বেশি বেরিয়ে যাওয়ার কারণে পথেই জ্যোতির প্রাণ চলে যায়। একজন ভাইয়ের কি অবস্থা হয় যখন তার বোন তার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই দৃশ্যটা সত্যি খুব ইমোশনাল ছিল। যখন জ্যোতির দেহ বাড়িতে নিয়ে আসা হয় তখন ফ্যামিলির কেউই এটা মানতে রাজি ছিল না। তারা বলছিল, আমাদের মেয়ে তো একটু আগে টিউশনে গিয়েছিল, এভাবে ফিরে আসবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে জ্যোতির এমন হয়েছে। পরের দিন বাকি পুলিশরা ডিজিপির কাছে অর্জুনের নালিশ করে, বলে অর্জুন নিজেকে পুলিশ ভেবে ঘুরছে, লোকজনকে বিরক্ত করছে। কিন্তু ডিজিপি জানতেন অর্জুন একজন ভালো মানুষ এবং বুদ্ধিমান অফিসার, সে যা করছে ঠিক করছে। যদি সে সময় মতো না পৌঁছাতো তাহলে জ্যোতির দেহটাও আমরা পেতাম না। তখন অর্জুন ডিজিপিকে জিজ্ঞাসা করে, স্যার শালুর কি হলো, যাকে আমরা লাস্ট টাইম ব্রহ্মার কবল থেকে বাঁচিয়েছিলাম? যখন পুলিশ শালুর কাছে জিজ্ঞাসাবাদ করতে যায় তখন তার বয়ফ্রেন্ড গণেশের সঙ্গে দেখা হয়। গণেশ একজন ফটোগ্রাফার। পুলিশ গণেশকে বলে, ভাই শালু যেখানেই থাকুক তাকে সেফ রাখিস, কারণ ব্রহ্মা আবার তাকে মারতে ঘুরছে। গণেশ বলে, শালুকে বাঁচানোর কোনো দরকার নেই, ব্রহ্মা যখনই ফোন করবে শালু সোজা চলে যাবে, কারণ তার সেক্সের এত নেশা ছিল যে সে যাকে দেখে যেখানে মনে চায়, ডেলিভারি বয় হোক, ট্যাক্সি বা ক্যাব ড্রাইভার হোক বা ক্লাবে কোনো র্যান্ডম লোক, তাকে শুধু সেক্স করতে হতো। যখন ব্রহ্মা তাকে নিয়ে গিয়েছিল তখনও তার চোখে মৃত্যুর ভয় ছিল না, বরং সেক্স করার ইচ্ছা ছিল। কিন্তু কিছুক্ষণ পর শালুর একটা ভিডিও ভাইরাল হয় যেটা নিউজে চলছিল। সেখানে দেখা যায় ব্রহ্মা তার পরবর্তী শিকার খুঁজে পেয়েছে, এবার তাকেও শেষ করবে। অর্জুনের কাছে এই লোকেশনটা চেনা মনে হয়, কারণ এটা সেই জায়গা যেখানে সে গতবার ব্রহ্মাকে ধরেছিল। সে বুঝে যায় এই সাইকো কিলার তার শিকার সে একই জায়গায় করতে চায় যেখানে গতবার এই মেয়ে বেঁচে গিয়েছিল। তাই অর্জুন সেখানে পৌঁছে যায় ব্রহ্মাকে শেষ করতে। তাদের মধ্যে একটা দারুণ ফাইটও হয়। অর্জুন তাকে জ্যান্ত ধরতে চেয়েছিল, কিন্তু না চাইতেও ব্রহ্মার গায়ে গুলি লেগে যায়। মরার আগে ব্রহ্মা বলে, একটা ব্রহ্মা মারলে আরেকটা ব্রহ্মা ঠিক আসবে।
এই কথা অর্জুন তখন বুঝতে পারেনি। সে তার নিজের জীবনে ফিরে যায়। সবকিছু ঠিকঠাক সুন্দরভাবে চলছিল, কিন্তু পরের দিন স্কাই নিউজে আরেকটা খবর আসে, আরেকটা মেয়ের নৃশংস খুন হয়েছে। অর্জুন ভাবে, আরে কদিন আগেই তো ব্রহ্মাকে আমি নিজের হাতে মেরেছি, তাহলে শহরে এই নতুন স্মাইলি কিলারকে? খুনের প্যাটার্নও একদম একই ছিল, কাপড় ছিঁড়ে ফেলা, শরীরে রক্তের দাগ, চোখ তুলে ফেলা, হাত পা কেটে দেওয়া। শহরে এই দ্বিতীয় স্মাইলি কিলার কিভাবে এলো? আর এই স্মাইলি কিলারটি কি করছিল? খুনের পর ভিকটিমের বাড়িতে তাদের ফুটেজ পাঠিয়ে দিত, যাতে দেখায় কিভাবে তাকে মারা হয়েছে। গতবার জ্যোতির সঙ্গে যে কাণ্ড হয়েছিল, সেই ঘটনায় একটা কুরিয়ারওয়ালা অর্জুনের বাবার হাতে একটা প্যাকেট দেয়, সেখানে একটা পেন ড্রাইভ ছিল। অর্জুনের বাবা যখন পেন ড্রাইভ ল্যাপটপে চালায়, তখন জ্যোতির ফুটেজ দেখা যায়। সে প্রাণ ভিক্ষা চাইছে, বলছে বাবা আমাকে বাঁচাও, আমি খুব মুশকিলে আছি। আর ঠিক তখনই তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, আর তারপর জ্যোতির গলায় ছুরি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনা তার বাবা একদম সহ্য করতে পারেনি। তিনি ভাবতে থাকেন, আমার মেয়ে আমাকে ডাকছে, এখন আমারও নিজের জীবন শেষ করে ফেলা উচিত। এরপর তিনি নিজের হাতের শিরা নিজে কেটে আত্মহত্যা করেন। এই ঘটনায় অর্জুন আরো ভেঙে পড়ে। কয়েকদিনের মধ্যে সে তার দুজন কাছের মানুষকে হারিয়েছে, তার বোন আর তার বাবা। এখন সে আর কাউকে হারাতে চায় না। সে যত তাড়াতাড়ি সম্ভব সে স্মাইলি কিলারকে ধরতে চায়। অর্জুন তার মাথা খাটায়। সে ভাবে, ব্রহ্মাকে যখন ধরা হয়েছিল তখন খুব টাইট সিকিউরিটি ছিল, সে একা পালিয়েছে কিভাবে? একা পালানো অনেক কঠিন, নিশ্চয়ই বাইরে থেকে কেউ তাকে সাহায্য করেছে। তাই সে জিজ্ঞাসা করে, আগে বলো সেদিন ব্রহ্মার সঙ্গে দেখা করতে কে কে এসেছিল? টিমের লোকজন বলে, একজন পুলিশ ছিল, একজন ডাক্তার ছিল, আর একজন ফাদার। কিন্তু ফাদার একা আসতো না, তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টও আসতো, যে একজন ফটোগ্রাফার ছিল। এটা শুনে অর্জুনের মনে হয় নিশ্চয়ই এই ফটোগ্রাফারের মধ্যে কোনো গন্ডগোল আছে। সে সোজা তাকে ধরে ফেলে। তার নাম ছিল বাবু। ফাদার বলেন, এ আমার বাবু, অনেকদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, তুমি ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন? অর্জুন বলে, আসল সাইকোটিক কিলার এই লোকটা, এই এত মেয়ের খুন করেছে, আর আজ এ আমার হাতে ধরা পড়েছে, আমি একে মারবই। অর্জুন বাবুকে একটা নির্জন বাড়িতে নিয়ে গিয়ে খুব মারধর করে, এমনকি তার একটা আঙুলও ভেঙে দেয়। বলে, বল তুই এত মেয়ের খুন করলি কেন? কারণ কি ছিল? এখনই সত্যি বল, নইলে তোকে শেষ করে দেব। কিন্তু ঠিক তখনই ফাদার নিজে এসে পড়ে, আর সঙ্গে পুলিশও নিয়ে আসেন। বাবু বলে, আমি তো অর্জুনকে খুব ভয় পাই, 1 বছর আগেও এ আমাকে একটা ফালতু কেসে ফাঁসিয়ে দিয়েছিল, আর আজ আবার ধরে নিয়ে এসে আমাকে খুব মারছে। আসল খুনি তো এই অর্জুনই, সব খুন এই করেছে। পুলিশের নজর পড়ে অর্জুনের উপর। এরপর পুরো শহরে জাস্টিস ফর বাবু আর কেস এগেইনস্ট অর্জুন হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে। কিন্তু বিপদ তখনও কাটেনি। শালু, যাকে গতবার অর্জুন বাঁচানোর চেষ্টা করেছিল, তখন তার হাতে গুলি লেগেছিল। এখন সে হাসপাতালে ভর্তি, কিন্তু কেউ একজন এসে তাকে হাসপাতাল থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন পুলিশের মনে হয় অর্জুন তো এখানেই বসে আছে, তাহলে শালুকে কিডন্যাপ করলো কে? এর মানে খুনি তো অর্জুন নয়। তাই তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ ডিজিপির সঙ্গে তার ভালো খাতির ছিল, তাই সে বেঁচে যায়। অর্জুন এবার সোজা বাবুর বাড়িতে পৌঁছায়। সেখানে একটা কম্পিউটার পড়েছিল, আর তাতে সেই সব ফটোগ্রাফি ছিল যাদের এতক্ষণ নৃশংসভাবে খুন করা হয়েছে। ঠিক তখনই বাবু সেখানে এসে পড়ে। অর্জুন তাকে দেখা মাত্রই মারধর শুরু করে দেয়। এরপর এখান থেকে পুরো গল্পটার প্লট খুলে যায়। বেসিক্যালি অতীতে যা হয়েছিল তা হলো, যখন ব্রহ্মাকে ধরে জেলে পুরে দেওয়া হয়েছিল, তখন ফাদার তার সঙ্গে কথা বলতে এসেছিল, আর তার সঙ্গে বাবু এসেছিল। তখনই বাবুর সঙ্গে ব্রহ্মার প্রথম দেখা হয়। বাবু ব্রহ্মাকে বলেছিল, আপনার 11তম খুনের সময় যখন আপনি আপনার শিকারের শরীর থেকে চোখ তুলে ফেলছিলেন, আমি আপনাকে দেখে ফেলেছিলাম, কিন্তু আমি পুলিশকে কিছু বলিনি। যদিও কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছে যায়, তারা আমাকেও খুঁজে বের করে, মারধর করে, আর সবাইকে জিজ্ঞেস করছিল খুনটা তুমি করেছো নাকি কাউকে দেখেছো, কিন্তু আমি তখনও তোমার নাম বলিনি। তখন ব্রহ্মা তাকে বলে, তোর ভেতরেও একটা ব্রহ্মা আছে, তুইও প্রতিশোধের খোঁজে আছিস। তারপর বলে, এখানে অনেক মশা ঘুরছে, এদের একটু মার। বাবু তখন র্যাকেট তুলে নিয়ে 2-3টে মশা মারে। মুভির সেন্সে মশাদের চিৎকার শোনা যায়। তখন ব্রহ্মা বলে, যারা আমাদের রক্ত চুষে আমাদের ক্ষতি করে, তাদের 1-2টো মারলেই যদি এত সুখ পাস, তাহলে ভাব তোর আশেপাশে এমন হাজারটা আছে, আর তুই যখন তাদের মারবি তখন কত সুখ পাবি। ঠিক এভাবেই ব্রহ্মা বাবুকে ম্যানিপুলেট করে ফেলেছিল। জ্যোতির খুন পর্যন্ত ব্রহ্মাই করেছিল, কিন্তু তারপরে 3টে খুন, যেগুলো আরো নৃশংস ছিল, ভিডিও ক্লিপ বানানো হয়েছিল আর ফ্যামিলির কাছে পাঠানো হয়েছিল। এই ডাবল নৃশংস খুনগুলো বাবু করেছিল। যখন এই সত্যিটা অর্জুন জানতে পারে, তখন সে আবার বাবুকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ এই মারামারি থামিয়ে বাবুকে সেফটি দেয়, কারণ তারা তো জানতোই না যে এই সব কাণ্ডের পেছনে বাবু আছে। তারা আবার অর্জুনকে থানায় নিয়ে যায়। সব সন্দেহ তখন অর্জুনের উপর চলে আসে, কারণ পুলিশ ভাবে তাদের হাত থেকে বাঁচতে পারে শুধু একজন পুলিশই, যে তাদের সব ট্যাকটিক্স আর কাজের ধরন আগে থেকে বিশ্লেষণ করে ফেলেছে। এদিকে অভিযোগ আবার অর্জুনের উপর এসে পড়েছিল। ঠিক তখনই জেসমিনের ফোন আসে। সে
বলে, আমার মেয়েকে বাবু তুলে নিয়ে গিয়েছে, তুমি যত তাড়াতাড়ি পারো একটা চার্চে চলে এসো। অর্জুন তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে দ্রুত চার্চে পৌঁছে যায়। জেসমিনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমার মেয়ে কোথায়? জেসমিন বলে, বাবু তাকে তুলে নিয়েছে, কিন্তু বলছে না কোথায় রেখেছে। এ সময় বাবু পুরো পাগল হয়ে গিয়েছিল, তার মাথার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল প্রতিবার অর্জুন এসে আমাকে মারধর করে চলে যায়, অনেক থাপ্পড় মারে, লাথি মারে। এখন যখন আমার মৃত্যুর ভয় চলে গেছে, তখন আমিও একবার অর্জুনকে মারবো, কিন্তু সরাসরি নয়, তাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো। বাবু অর্জুনকে বলে, যদি ছোট মেয়েটাকে বাঁচাতে চাস তাহলে এই লোকেশনে আয়, আমি নিয়ে যাচ্ছি। অর্জুনের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাকে বাবুর সঙ্গে যেতেই হতো। রাস্তায় বাবু পাগলের মতো নানা পাগলামি শুরু করে, মাইন্ড গেম খেলতে থাকে, অর্জুনের মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করে। অর্জুন রাগের মাথায় তাকে মারতেও পারে না, কারণ যদি মেরে ফেলে তাহলে মেয়েটির জীবন বিপদে পড়বে। তারা তো এটাও জানে না যে ছোট্ট মেয়েটি কোথায়। এই চাপের মধ্যে জেসমিন, মেয়েটির মা, গাড়ি থেকে লাফিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করে, কিন্তু গাড়িটা শুধু তার পায়ের উপর দিয়ে যায় আর তার প্রাণ বেঁচে যায়। পেছনে যে পুলিশের গাড়ি আসছিল তারা জেসমিনকে উদ্ধার করে। অর্জুন বাবুর সঙ্গে ছোট্ট মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাবুর মনে পড়ে সেই পুরনো কথা, প্রতিবার অর্জুনই তাকে মারে, তাই এবার সে নিজেও মারবে। একটা লোহার ধাতু তুলে অর্জুনকে খুব মারধর করে। মারামারির পর অর্জুন বলে, এবার বল মেয়েটি কোথায়? বাবু বলে, তুমি ভেবেছো যে আজ শুধু একটাই প্রাণ যাবে? হতে পারে এখানে ছোট্ট মেয়েটির সঙ্গে তার ক্রাশ প্রিয়াও আছে। এটা শুনে অর্জুনের মনে হয় প্রিয়াও বিপদে আছে। সে বাবুকে বলে, বল প্রিয়া কোথায়? বাবু বলে, সামনের বস্তায়। অর্জুন তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে বাবু বস্তার উপর গুলি চালিয়ে দেয়। একটা মেয়ের চিৎকার শোনা যায়। অর্জুনের মনে হয় প্রিয়া মারা গেছে। সে জোরে জোরে কাঁদতে থাকে, কিন্তু বস্তা খুলে দেখে তাতে প্রিয়া নয়, শালু। ঠিক তখনই পেছন থেকে প্রিয়া এসে পড়ে অর্জুনকে ট্র্যাক করতে করতে। প্রিয়াকে জ্যান্ত দেখে অর্জুন খুশি হয়, কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি। বাবুর হাতে তখনও ছোট্ট মেয়েটি ছিল। বাবু অর্জুনকে বলে, যদি মেয়েটিকে বাঁচাতে চাস তাহলে প্রিয়াকে পাঠা, নইলে আজ মেয়েটি মরবে। প্রিয়া বলে, অর্জুন তুমি টেনশন করো না, আমি যেভাবেই হোক মেয়েটিকে বাঁচিয়ে আনবো। কিন্তু সে বাবুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অর্জুন দুজনকেই বাঁচানোর চেষ্টায় একটা ছুরি মারে। ছুরিটা গিয়ে বাবুর চোখে ঢুকে যায়, কিন্তু ততক্ষণে বাবু প্রিয়ার গলা কেটে দিয়েছে। তবে প্রিয়া তখনও বেঁচে ছিল, মরেনি। অর্জুন তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। সব পরিস্থিতি তখন নর্মাল হয়ে গিয়েছিল। টিভিতে নিউজও এসে গিয়েছিল যে পুলিশ বাবুকে খুঁজে পেয়েছে এবং তার লাশ নদীর কিনারে পড়েছিল। অথচ বাবু তো হাসপাতালে ভর্তি। সে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখছে। ডাক্তার বলে, আরে এই লোক তো জ্যান্ত আছে, এর মরে যাওয়ার খবর কিভাবে এলো? তখন ডিপার্টমেন্টের লোকজন বলে, ভাই এটা আমাদের ব্যাপার, তুই এখান থেকে যা। মুভির শুরুতে যে সিন দেখছিলাম, যে একটা মানুষ ততক্ষণ মানুষ থাকে যতক্ষণ না তার ভেতরে জানোয়ার জেগে ওঠে, আর এখন ফাইনালি অর্জুনের মধ্যেও জানোয়ার জেগে ওঠে। সে এসে বাবুকে ওইভাবেই মেরে ফেলে যেভাবে সে অন্য মেয়েদের মারত। মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছে। মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।